আমি প্রথম থেকেই একটা কথা বলেছি যে আমার পিঠে যে যা খুশি স্ট্যাম্প লাগান, আমার পিছনে অসৎ এবং বিশ্বাসঘাতক এই দুটো স্ট্যাম্প লাগাবেন না। তারাও আহ্বান জানিয়েছেন। আর বই মেলায় তো বই দেখার জন্য মানুষ যায়, তো বিজেপির বই দেখা যাবে না এই সিদ্ধান্ত কোন কমিউনিস্ট পার্টি কবে গ্রহণ করেছে? ক্রিকেট খেলায় একটা বিজেপির নেতা আর একটা সিপিএম এর নেতা একসঙ্গে যেতে পারবে না, একটা তৃণমূলের নেতা আর একটা বিজেপির নেতা একসঙ্গে যেতে পারবে না, একটা কংগ্রেসের নেতা আর একটা বিজেপির নেতা একসাথে যেতে পারবে না। এই সংস্কৃতিটা তো বাংলায় ছিল না। জয়োৎসব যে এইরকম বিভৎস হতে পারে, এটা তৃণমূল পার্টিকে ক্ষমতায় না দেখলে বাংলার মানুষ বোধহয় কোনোদিনই জানতে পারতেন না। তখন আপনি বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কি অনড় আছেন? আপনি সেই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে আপনি বলেছিলেন আইনি পদক্ষেপ নিতে পারেন, এখনো কি আপনি সেই জায়গায় আছেন? নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। গত বছর অক্টোবর মাসে একটা খবরে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। একজন মহিলা সাংবাদিককে হেনস্থা করার প্রতিবাদে সিপিআইএম দল, তন্ময় ভট্টাচার্য সিপিআইএম নেতা, উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা, প্রাক্তন বিধায়ক, তাকে সাসপেন্ড করেছিল। এবং 6 মাস দীর্ঘ সাসপেনশনের পরে তন্ময় ভট্টাচার্য আজকে কিন্তু আবার সরকারিভাবে দলে ফিরলেন। আমরা এই নিয়ে কথা বলে নেব তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে আমরা কথা বলে নেব তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, এবং তার কি প্রতিক্রিয়া, তিনি কি জানাতে চাইছেন, তিনি কি বলতে চাইছেন, তার কি মনোভাব, আপনারা শুনে নিন। তন্ময়দা, প্রথমেই অভিনন্দন জানাই। আপনি দীর্ঘ 6 মাসের সাসপেনশনের পরে আজকে আবার দলে ফিরলেন সরকারিভাবে, যদিও এর মধ্যে সমস্ত সভা সমিতিতে, কর্মসূচিতে, ব্রিগেড সমাবেশেও আপনাকে দেখা গিয়েছিল। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? সাসপেন্ড করা হয়েছিল পার্টির পক্ষ থেকে 6 মাসের জন্য। 6 মাস সময় অতিক্রান্ত হয়েছে, সাসপেনশন প্রত্যাহারিত হয়েছে। এটা প্রত্যাশিতই ছিল, স্বাভাবিকই ছিল। সুতরাং এর জন্য তো আলাদা করে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না। তবে নিশ্চিতভাবেই 6 মাস সময়সীমাটা অতিক্রম হয়েছে, এটা তো অবশ্যই আমাকে খুশি করেছে। আমি রাজনীতির কর্মী হিসেবেই থাকতে চাই, সুতরাং রাজনীতির কাজ অনেক বেশি প্রকাশ্যে করতে পারবো, কোথাও কোনো সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না। এটা তো নিশ্চিতভাবেই ভালো লাগার মতোই ব্যাপার, ভালো লেগেছে। ঠিক ঠিক কিভাবে জানতে পারলেন তন্ময়দা? আপনাকে কিভাবে জানানো হলো? আমাকে পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং পলিট ব্যুরোর সদস্য কমরেড সুদীপ ভট্টাচার্য গতকাল বিকেলে 4:30 আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম, সেখানেই তারা আমাকে জানান। তন্ময়দা, আমি আবারও একটা পুরনো প্রশ্ন করতে চাই। আপনার এই প্রথমবারের যখন তদন্ত প্রাথমিকভাবে আভ্যন্তরীণ তদন্ত শেষ হয়েছিল, তখন আপনি সাসপেন্ডেড হননি 6 মাসের জন্য, অন্তর্বর্তীকালীন সাসপেনশন ছিল। তখন আপনার সাক্ষাৎকার আমি করেছিলাম, সম্ভবত প্রথম সাক্ষাৎকার আমিই করেছিলাম। তখন আপনি বলেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কি অনড় আছেন? আপনি সেই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে আপনি বলেছিলেন আইনি পদক্ষেপ নিতে পারেন, এখনো কি আপনি সেই জায়গায় আছেন? আমি এখনো বলছি যে এই গোটা ঘটনাটাই একটা পরিকল্পিত কুৎসা। এটা তো কোর্টে আছে, বিচারাধীন বিষয়। বিচারাধীন বিষয় সম্পর্কে তো মন্তব্য করা যায় না, আপনি জানেন। কিন্তু আমি যা বলেছি আমি সেখান থেকে সরছি না। আমি যা বলেছি আদালতে তা প্রমাণিত হবে, এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। তন্ময়, আর একটা প্রশ্ন করতে চাই। এখন তো শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। এই মুহূর্তে 2 দল, এক দল থেকে আরেক দল 2 ফুল, এবং আপনারা দিন বদলের লড়াই করেন বলে দাবি করেন, আর এক দল ফুল বদলের লড়াই করে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যতিক্রম থাকলেন কিভাবে? দীর্ঘ 6 মাস আপনার মতো হেভিওয়েট নেতা চাইলেই হয়তো অন্য কোনো দলে যেতে পারতেন, কিভাবে অনড় থাকলেন? না, শুধু যেতে পারতাম কেন, সে আমন্ত্রণও তো ছিল। কোথা থেকে? প্রথম থেকেই একটা কথা বলেছি, সপ্তাহ স্তর থেকেই ছিল। আমি প্রথম থেকেই একটা কথা বলেছি যে আমার পিঠে যে যা খুশি স্ট্যাম্প লাগান, আমার পিছনে অসৎ এবং বিশ্বাসঘাতক এই দুটো স্ট্যাম্প লাগাবেন না। ব্যর্থ হবেন, বাকি যা খুশি বলুন। আমি এটা আমার মৃত্যু পর্যন্ত এই দুটো স্ট্যাম্প আমার পিঠে লাগানোর সুযোগ আমি কাউকে দেবো না। আমি আমার আদর্শের সঙ্গে, আমার
চিরকালীন বোঝাপড়া ভাবধারার সঙ্গে আমার চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না, তা অপরাধ। এই অপরাধে আমি নিজেকে অপরাধী করতে পারি না। সুতরাং আমার মত বদলের, আমার দল বদলের সমস্ত সম্ভাবনা অঙ্কুরেই খারিজ করে দিয়েছি আমি। কিন্তু তার অর্থ তো এই না যে প্রলোভন ছেড়ে থাকবে। তার মতো ছিল, প্রলোভনের মতো করে ছিল, আমি আমার মতো করে আছি। কোন দল বা কোন ফুল থেকে প্রলোভন ছিল তন্ময়? আমি এসব নিয়ে আমি মনে করি না যে, দেখুন, যে নিয়ে আমাকে বলে থাকুন তিনি একান্ত ব্যক্তিগতভাবে বলেছিলেন, আবার আমিও তাকে একান্ত ব্যক্তিগতভাবে সৌজন্যের সাথেই প্রত্যাখ্যান করেছি। ব্যক্তিগত সৌজন্যের সম্পর্কে কারোর সঙ্গেই কোনো নেতিবাচক ধারণা তৈরি হোক, এটা আমি চাই না। আপনি যে রাজনৈতিক ব্যাখ্যাটা করেছেন ওটাই তো যথেষ্ট। এই রাজনৈতিকটা চলছে রাজ্যে, কারা চালাচ্ছে আপনিও জানেন, আমিও জানি, রাজ্যের মানুষও জানেন। যারা চালাচ্ছে তারা আশ্চর্যের কি আছে, কিন্তু তাদের ভিতর কে কোন লোক আমি এগুলোর মধ্যে ঢুকতে চাই না। তন্ময়দা, একটা প্রশ্ন করি, মাঝের এই সময়টাতে আপনি অবশ্যই একাধিকবার আপনার দলের কর্মসূচি কভার করতে গিয়ে আপনার সঙ্গে আমার দেখাও হয়েছে। আপনি ব্রিগেড সমাবেশে গিয়েছেন, আপনি একাধিক কর্মসূচিতে গিয়েছেন, কিন্তু আপনাকে নিয়ে বিতর্কও কম হয়নি, কারণ দিলীপ ঘোষের সঙ্গে আপনাকে মঞ্চ ভাগ করতে দেখা গিয়েছে। বইমেলায় আপনি বিজেপির স্টলে গিয়েছেন, কেন গেলেন? ভেবেছিলেন দলবদল করবেন তখন, নাকি অন্য কোনো কারণ? একদমই না, একদমই না। সেটাও আমি তখনই বলেছি যে আমি সাধারণভাবে প্রত্যেক দিন 6 নম্বর গেট দিয়ে ঢুকতাম, সেদিনটাই 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। আর বিজেপি স্টলটা 4 নম্বর গেটে ঢুকার শুরুতে, অন্য জায়গাতে হলে আমি ঢুকতাম না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি ন্যাচারালি সামনেই বিজেপি স্টল, আর বিজেপি স্টলে আমার অজস্র রাজনৈতিক পরিচিত মুখ বন্ধু আছেন, তারা আর বিজেপি করতে পারেন, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তো আমার সাথে সৌজন্যের সম্পর্ক আছে এমন অনেকে আছেন, তারাও আহ্বান জানিয়েছেন। আর বই মেলায় তো বই দেখার জন্য মানুষ যায়, তো বিজেপির বই দেখা যাবে না এই সিদ্ধান্ত কোন কমিউনিস্ট পার্টি কবে গ্রহণ করেছে? না, অবশ্যই বিজেপির বই দেখা যাবে। বিজেপির নেতারাও যদি কমিউনিস্ট পার্টির বইপত্র পড়তেন, মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা করতেন, তাহলে তাদের বিরোধিতা আরো। আমি ভাববাদকে খণ্ডন করব, বস্তুবাদকে প্রতিষ্ঠিত করব, ভাববাদ কি সেটা জানবো না? আমার মনে পড়ে আমার সঙ্গে একবার সৌগত বাবুর ব্যক্তিগত আলাপচারিতার সময় আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি যে বলেন আপনি মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা করেন, কেন করেন? বা তথাগত রায়কেও জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে উনিও আপনার মতো একই কথা বলেছিলেন, যে যার বিরোধিতা করব সেটা সম্পর্কে তো জেনে করা উচিত। সৌগত বাবু এখন অসুস্থ, কিন্তু কিন্তু আমার একটা অন্য প্রশ্ন থাকবে, আপনি দিলীপ ঘোষের সঙ্গে আপনাকে মঞ্চ শেয়ার করতে দেখা গেল কেন? এটাও হচ্ছে কি জানেন তো, আসলে মুশকিল হচ্ছে যে খুব দুর্ভাগ্যের যে আমাদের মিডিয়া আসলে নিউজ পায় না। তো একটি জায়গায় একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, মেদিনীপুরের একটি জায়গা, সম্ভবত জায়গাটার নাম হরিরামপুর, সেখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। ওই ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত একজন কর্তা ব্যক্তি, আমার ব্যক্তিগত বন্ধু, তিনি, তার নাম রতন মান্না, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি আরো অনেক অনুষ্ঠানে আমায় আমন্ত্রণ জানিয়েছেন। বিভিন্ন সময় আমি গেছি, আমার স্ত্রী গেছেন আমার সঙ্গে, এরকম বহুবার হয়েছে। রতন মান্না আমাদের বাড়িতে এসছেন, বহুবার হয়েছে। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তো তিনি আমন্ত্রণ জানিয়েছেন, আমি গেছি। এদিকে ওটা তো একটা ক্লাব, একটা সংগঠন যারা এটা করছে, হরিরামপুর ইয়ংস্টার বোধহয় তাদের নাম ছিল। তাদের পক্ষ থেকে তাদের প্রাক্তন সাংসদ হিসাবে, যেহেতু ওটা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তাদের প্রাক্তন সাংসদ হিসাবে দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমান সাংসদ যিনি আছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, বর্তমান বিধায়ক যিনি আছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 2 দিন ব্যাপী টুর্নামেন্ট। এবার ঘটনাচক্রে প্রথম দিন শুরুর সময় আমি এবং দিলীপ ঘোষ গেছি, বাকিরা হয়তো প্রথম দিন শেষের সময় যেতে পারেন, পরের দিন শুরুর সময় যেতে পারেন। আমি জানতাম না, আমিও জানতাম না দিলীপ বাবু থাকবেন, দিলীপ বাবুও জানতেন না আমি থাকবো। আচ্ছা, ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আচ্ছা, একসঙ্গে বিধানসভায় ছিলাম, ফলে খুবই ভালো সম্পর্ক তার সঙ্গে আমার। কিন্তু আমিও জানতাম না তিনি যাবেন, তিনিও জানতাম না আমি যাবেন। তিনি আমার থেকে আগে পৌঁছেছেন এবং তিনি গিয়ে শুনেছেন আমি আসব, এবং সেই জন্য তিনি দুপুরের যে খাওয়ার ব্যবস্থা ছিল সেই জন্য তিনি আমার জন্য অপেক্ষা করেছেন, খাননি। তারপর আমি আমার স্ত্রী সবাই আমরা একসঙ্গে বসে খেয়েছি।
তারপর আমরা সবাই মিলে মাঠে গেছি। আচ্ছা, এতে কি আছে এর মধ্যে? আমি একটা ক্রিকেট খেলায় একটা বিজেপির নেতা আর একটা সিপিএম এর নেতা একসঙ্গে যেতে পারবে না, একটা তৃণমূলের নেতা আর একটা বিজেপির নেতা একসঙ্গে যেতে পারবে না, একটা কংগ্রেসের নেতা আর একটা বিজেপির নেতা একসাথে যেতে পারবে না। এই সংস্কৃতিটা তো বাংলায় ছিল না। আমাদের ছোটবেলায় তো আমাদের মনে আছে যে এক দলের বিধায়ক, আরেক দলের পৌরসভার চেয়ারম্যান, আরেক দলের সাংসদ একসঙ্গেই ওর অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন, গেছেনও। রাজনীতিটাকে নোংরা জায়গায় নিয়ে যাওয়াটা যাদের কাজ, তাদের কাছে এগুলো এজেন্ডা। রাজনৈতিক ব্যক্তি তিনি সামাজিক কাজে অংশ নেবেন না, এ কখনো হয়? সামাজিক অনুষ্ঠানে যাবেন না, এ কখনো হয়? ফেয়ার এনাফ। আপনার বক্তব্য অবশ্যই অত্যন্ত গ্রহণযোগ্য। তন্ময়, এবার পরের প্রশ্নে আসবো। একটা বিষয়ে কথা বলে আমি পরের প্রসঙ্গে যাব। এই বিষয়ের শেষ প্রশ্ন, যতদূর জানতে পারা যাচ্ছে আপনি সরাসরি রাজ্য কমিটির অধীনে রাজ্য দপ্তরে আপনি কাজ করবেন। বিষয়টাকে আপনি চিরকাল জেলার মাটিতে কাজ করেছেন, বরানগরে আপনি পরিচিত মুখ, আপনি দমদম অঞ্চলে পরিচিত মুখ, আপনি বারাসাত অঞ্চলে পরিচিত মুখ, কিভাবে দেখছেন? দেখুন, কমিউনিস্ট পার্টির সদস্য কর্মী কোথায় কাজ করবে সেটা সবসময় পার্টির উচ্চতর কমিটি ঠিক করে। পার্টির উচ্চতর কমিটি ঠিক করেছিল। আমি ডিওএফআই রাজ্যের সম্পাদক হয়েছিলাম, তার আগে যুবশক্তি পত্রিকার এডিটর ছিলাম। পার্টির উচ্চতর কমিটি ঠিক করেছিল। আমি ডিওএফআই রাজ্যের সম্পাদক হিসাবে গোটা রাজ্য জুড়ে কাজ করেছি, পার্টি পরিকল্পনা অনুযায়ী করেছি। তারপরে পার্টি পরিকল্পনা করে আমাকে দিয়ে উত্তর 24 পরগনায় কাজ করাবে। আমি উত্তর 24 পরগনায় কাজ করেছি। এখন যদি পার্টি পরিকল্পনা করে আমাকে দিয়ে রাজ্য কেন্দ্রীয়ভাবে কাজ করাবে, আমি সে কাজ করব। কমিউনিস্ট পার্টির একজন ডিসিপ্লিন সৈনিকের তো এটাই কাজ, নেতৃত্ব যেভাবে কাজ করতে বলবেন সেইভাবে কাজ করা। আমি নিজেকে আমি একজন ডিসিপ্লিন সৈনিক বলেই দাবি করি। আমার কাছে অসুবিধা কি আছে? আচ্ছা, ইউ আর অলওয়েজ অ্যাট ইউর পার্টি সার্ভিস। খুব ভালো। অবশ্যই। আমি তো পার্টি যেভাবে প্ল্যান করবে, পার্টি ধরুন কালকে আমায় বললো, রাজ্য কেন্দ্র থেকে পার্টি আগামীকাল আমায় বললো যে পরশুদিন আমাকে কোনো একটা প্রয়োজনে একটা বাইরের কোনো একটা রাজ্যে গিয়ে একটা করে কারোর সঙ্গে যাব, কিংবা বললো যে আমাকে পার্টি রাজ্য অফিসে বসে আজকের খবরের কাগজগুলোতে কি কি গুরুত্বপূর্ণ খবর বেরিয়েছে যা রাজ্য নেতৃত্বের নজরে থাকা উচিত সেগুলো আন্ডারলাইন করতে করবো, ওটাও করবো, এটাও করবো। বুঝলাম। পার্টির জন্য করছি। এই সময় সব থেকে যেটা মর্মান্তিক এবং বড় খবর বলতে আমার খারাপ লাগে, কিন্তু আলটিমেটলি তো এটা খবরই। 9 বছরের যে মেয়েটির প্রাণ গেল, আপনার দলের সমর্থক পরিবার, কি বলবেন? আমি তো 28 তারিখ কালীগঞ্জের জনসভায় যাবো ভাবছি। আচ্ছা, একটা কত বড় উল্লাস, জয়োৎসব যে এইরকম বিভৎস হতে পারে এটা তৃণমূল পার্টিকে ক্ষমতায় না দেখলে বাংলার মানুষ বোধহয় কোনোদিনই জানতে পারতেন না। জয়ের উৎসবের বিভৎসতা, উল্লাস, তার উল্টা একদিকে চলে গিয়ে লাশটা পড়ে থাকা, এই যে বাস্তবতা বাংলার মাটিতে কালীগঞ্জের মোলান্দি গ্রামে সংগঠিত হলো, এবং এই কথা বলে সংগঠিত হলো যে হোসেনকে পাইনি তো কি হয়েছে, ওর মেয়েটাকে পেয়েছে, ওটাকেই মেরে দে বলে তাকে লক্ষ্য করে 9 বছরের একটি বাচ্চাকে লক্ষ্য করে শকেট বোমা ছুড়লো, যে ছুড়লো সেটা মানুষের হাত। ভাবতেই গাটা শিউরে ওঠে যে ওটা মানুষের হাত। সত্যি এই বিষয় নিয়ে আর কি বা বলার থাকতে পারে। অনেক ধন্যবাদ তন্ময় দা।